সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন। ভোটের হার হতে পারে 30 থেকে 40% বলছে ইসি। ভোট বর্জনের আহ্বানে সাড়া দেওয়ায় জনগণকে স্যালুট জানালেন বিএনপি নেতারা। ভোট বর্জন করেছে মানুষ, এমন বক্তব্যকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কেমন হলো উপজেলা ভোট, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহাসচিব তৃণমূল বিএনপি, এবং জায়েদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনার আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হয়, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের বাজিমাত। 34 কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, বর্জন করেছে মানুষ, দাবি বিএনপির। পাগলের প্রলাপ, জবাব ক্ষমতাসীনদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে, সংসদে প্রধানমন্ত্রী। জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। সফরে আসছেন ডোনাল্ড লু। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই ঢাকার, জানালেন সফররত দলের প্রধান। এ মাসেই সিদ্ধান্ত। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে সংস্থাটি। এবং দফায় দফায় প্রতিশ্রুতির পরও থামছে না সীমান্ত হত্যা। এবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলি, প্রাণ গেল আরও 2 বাংলাদেশি। তীব্র প্রতিবাদ বিজিবির। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম কেমন হলো উপজেলা ভোট। উপজেলা ভোটের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক কেন্দ্রে এরই মধ্যে ফলাফল ঘোষিত হয়েছে। কিছু জায়গায় ফলাফল ঘোষণার জন্য এখনো অপেক্ষা আছে। আওয়ামী লীগ বিএনপি দু দলের নেতারাই আজকে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন। এসব সহ অন্যান্য সমস্যার বিষয়ে আলোচনা করব। তৈমুর ভাই, আপনাকে আলোচনা শুরু করে অনেকদিন পর আপনি আমাদের সঙ্গে আজকে এসেছেন। উপজেলা নির্বাচনটি এরই মধ্যে দু দলের প্রতিক্রিয়ার কথা আমরা বলছিলাম। বিএনপি নির্বাচনে নেই, মানে দলীয়ভাবে বিএনপি নির্বাচন বর্জন করেছে, বরং বিএনপি নির্বাচনে যেন মানুষজন ভোট দিতে না যান সেই কর্মসূচি পালন করেছে। সেই ধরনের কার্যক্রমের পরে আজকে বিএনপি নেতারা বলছেন যে জনগণ এই ভোট বর্জন করেছে। আর আওয়ামী লীগ বলছে যে এটি পাগলের প্রলাপ। নির্বাচন কমিশন বলছে যে 30 থেকে 40% মতো ভোট পড়েছে। তো সবকিছু মিলে আপনার বিবেচনায় কেমন হলো প্রথম ধাপ? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সহ-আলোচক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আপনার এই নিউজের, আমার বক্তব্যের পূর্বে এই নিউজের ধরে আমি একটা কথা বলতে চাই যে এই যে সীমান্তে হত্যা, এই সীমান্ত হত্যাটা এই বাংলাদেশের সীমান্তে বিজেপি ইন্ডিয়ান সৈন্যরা যেভাবে বাংলাদেশিদের হত্যা করে, পৃথিবীর কোনো সীমান্তের মধ্যে আপনি দেখবেন যে এই ধরনের হত্যা হয় না। এই বর্বরচিত হত্যাগুলি চলেই যাচ্ছে এবং প্রতিটার সময় শুনি। এবং আজকেও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম যে আসবে, ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব আসবে, তার সাথে প্রতিবাদ জানাবে। কিন্তু এই ধরনের প্রতিবাদের কথা, এই ধরনের ফরমাইশি কথাবার্তা তো আমরা শুনে আসতেছি। কিন্তু একটা দেশের স্বাধীন, দেশের সার্বভৌম দেশের নাগরিকদের এইভাবে নির্বিচারে হত্যা করা, এবং প্রতি মাসেই 1-2টা করে এই ধরনের ঘটনা ঘটতেছে। এই ধরনের নিন্দা জানাই বক্তব্যটা শুরু করি। সেটা হলো যে আপনি এই নিউজে দেখাইলেন যে আওয়ামী লীগের বাজিমাত, এবং আওয়ামী লীগ তো সব জায়গায় বাজিমাত। আর নির্বাচনী প্রসেসটা, যেমন এমপি ইলেকশনটা হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকারি দলের সাথে সরকারি দলের নির্বাচন। এখানেও আপনার সাধারণ মানুষ যাতে, পেশাজীবী মানুষ যাতে নির্বাচন করতে না পারে, এই সরকারি দলে যাতে নির্বাচন করতে পারে, সেই একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচনটা দেওয়া হয়েছে। যেমন ধরেন এই এমপি ইলেকশনের মধ্যে আপনার নমিনেশন ফি হলো 20,000 টাকা, আর উপজেলা চেয়ারম্যানের নমিনেশন ফি হলো 1 লক্ষ টাকা। এই লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো তো অবস্থান সাধারণ মানুষের থাকে না। আর এখানে তো এই জাতিটা তো আমরা মিথ্যার কাছে পরাজিত হয়ে গেছি। একটা লোক সত্য কথা বলছে, তাকে খুব শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি। সেটা হল আবুল কালাম আজাদ। লোকটাকে চিনি না, কিন্তু তার বক্তব্য আমি শুনছি। নাটোরের, সম্ভবত নাটোরের এমপি।
তিনি বলছেন যে 100 কোটি টাকা আমার খরচ হয়েছে এবং এই টাকাটা আমি তুলব, এবং নির্বাচন তো এই অবস্থার মধ্যে চলে গেছে। এটি তো আরেকটা একটি কথার বিষয়। মধ্যে তরুণ ভাই, শোনেন, আমি কথা সরাসরি আজকে ভোটটা কেমন হলো? এই ভোট তো ধরেন ভোটের একটা শুধু ভোট ইলেকশনে আপনার যে শান্তি, এই শান্তিটাই কিন্তু ভোটের মধ্যে পড়ে না। আপনি যদি নির্বাচন কমিশনের সব কথা সত্য না, তারপরে যদি 30 থেকে 40% কথা আমরা স্বীকার করে নেই, তারপর তো দেখা যায় যে 60% লোক বা 60 to 70% ভোটার আসে নাই। তো এর অর্থটা কি? তা এই দেশের সাধারণ ভোটাররা এটাকে নির্বাচনকে অংশগ্রহণ করে নাই। এটা এই নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না। এবং এমপি ইলেকশনও দেখছি যে ভোটার টার্ন আপ করে নাই। পরে দেখা যায় এটা তো সবসময় সব সরকার আমলে সব সময় এই নির্বাচন কমিশনের থেকে একটা হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যা দেখায় দেওয়া হয়, এতগুলি ভোটার আসছে। কিন্তু প্রকৃতপক্ষে তো জনগণের পরিবেশটা এরকম হয়ে দাঁড়াইছে যে জনগণ তো নির্বাচন থেকে মুখ ফিরাই নিছে। জি, ধন্যবাদ আপনাকে। কামাল ভাই, জনগণ নির্বাচন থেকে ভোট ফিরিয়ে এনেছে তরুণ ভাই বলছেন, কিন্তু আজকে ভোটের দিনে সারাদিনের কিছু উল্লেখযোগ্য খবর, মানে ব্যাপারটি কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে যেগুলো আছে সেটি হচ্ছে যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভোট বর্জন করেছেন, সেটি হচ্ছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আপনার বিভিন্ন জামালপুর সদর উপজেলায় কাপ্পিরিচের এজেন্টকে মারধর করা হয়েছে। মানে মোটামুটি এরকম বেশ কিছু খবর, মোটামুটি 37 থেকে 38টি এরকম ঘটনা ঘটেছে অন্ততপক্ষে আমরা যে কোটির খবর পেয়েছি। তো এরপরেও নির্বাচন কমিশন বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে কমিশনের ভাষায়। আর আপনাদের দলের সাধারণ সম্পাদক আজকে সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে যে কথা বলেছেন সেখানে আপনারা মনে করছেন যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, কিন্তু বিএনপি যারা ভোটে নেই তারা বলছে যে ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং জনগণকে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান ভোট প্রত্যাখ্যানের জন্য সেলুট জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ, দুইজন বিজ্ঞ আলোচক, দুজনকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। তৈমুর ভাই শুরুতে যে কথাটা বলেছেন সীমান্ত হত্যাকাণ্ডের, এটিও আমি নিন্দা জানাই। কিন্তু সীমান্ত হত্যাকাণ্ডের একটা জরিপ দেই। 2001 থেকে 2008 পর্যন্ত সীমান্তে হত্যা হয়েছিল 750 জন। আর 2009 থেকে 2023 অর্থাৎ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছেন ততদিন সীমান্ত হত্যা হয়েছে 567 জন। তৈমুর ভাই বললেন পৃথিবীর কোনো সীমান্তে এই ধরনের হয়নি। 2001 থেকে 2014 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 6000-এর অধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। মেক্সিকোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি একরকম? আমি আপনার বলি না, তাহলে এই কারণে সীমান্ত হত্যাকাণ্ড কিন্তু কমে আসছে। আমি যে সীমান্ত হত্যাকাণ্ড হয়নি, আমি অতীতে যারা ক্ষমতায় ছিল, আমি তো বললাম যে আপনি 6 বছরে হত্যাকাণ্ড হয়েছেন, 7 বছর হত্যাকাণ্ডে 750 জন, আর আজকে আপনার 15 বছরে হত্যাকাণ্ড হয়েছেন 567 জন। আমিও এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। মোটেই হত্যাকাণ্ড সংগঠিত হওয়া উচিত না। আর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 2014 থেকে 19 পর্যন্ত সীমান্ত পারাপারের সময় ড্রোন হামলায় 4000-এর অধিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। 2001 থেকে 2019 সাল পর্যন্ত আরব ইয়েমেনে 10,000 জনকে হত্যা করেছে। আমি এই কারণে এই কথাটা বললাম। আমার বড় ভাই বললেন যে বাংলাদেশের আর ভারতের মধ্যে যেরকম হয় এরকম কোথাও হয়নি। না, এরকম কোথাও হয়নি। তোমার কথা ঠিক, মানে ব্যাপারটি হচ্ছে এরকম, যেহেতু আলোচনাটা আমাদের এটি না, আমরা অন্য প্রসঙ্গে চলে যাবো। খালি ছোট্ট একটা কথা বলি, বন্ধু ভাবাপন্ন দুটি দেশের সীমান্তে আমি আপনার সাথে যে তারা আমাদের বন্ধু ভাবাপন্ন দেশ, রাজনৈতিক বন্ধু, অর্থনৈতিক বন্ধু ভারতের সাথে, এই হত্যাকাণ্ড হওয়া উচিত না। উপজেলা নির্বাচনে যেটা বলেছেন, দেখেন জনগণকে ওনারা সেলুট মেরেছেন। ওনাদের তো সেলুট মারা উচিত। ওনাদের যে 186 জন ওনাদেরকে বয়কট করে নির্বাচনে অংশগ্রহণ করছে, জনগণ তো ওনাদের বয়কট করছে। ওনাদের ভুল রাজনীতির কারণে গণতন্ত্র হত্যা করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ওনারা, এই কারণে ওনাদের দলের নেতারা 186 জন নেতা এই 2টি নির্বাচনে ওনাদেরকে বয়কট করেছেন, ওনাদেরকে ত্যাগ করে জনগণের কাতারে এসেছেন। সেই বিএনপি কি বলছেন? আর বিএনপির একটা মানে অপপ্রচারের বাক্স আছে, তার
ছিও হচ্ছে কি কয় রিজবি সাহেব, ওইখান থেকে উনি সকালে ঘুম থেকে ওইটা মিথ্যে কথা বলা শুরু করে না, ঘুমানোর আগে মিথ্যে কথা। তো উনি কি বলে এটা জাতি, জনগণ যদি ভোট না দেয়, আপনি যেটা বলছেন কিছু সংঘর্ষ হয়েছে, ভোট কেন্দ্র কত, 11,556টি ভোট কেন্দ্রে 100 ভোট কেন্দ্রের সংঘাত হয়নি, 25 থেকে 30টা ভোট কেন্দ্রের সংঘাত হয়েছে, আহত হয়েছে। কিন্তু এই নির্বাচনে 10টা হুন্ডা 20টা গুন্ডা গিয়ে ভোট কেন্দ্রে দখল করে না শেখ হাসিনার সরকারের আমলে। শেখ হাসিনার সরকারের আমলে আমি 10টা হুন্ডা 20টা গুন্ডা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের বের করে ব্যালট বাক্সে সিল মেরে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকায় না। জনগণ তার ভোট দেওয়ার অধিকার পেয়েছেন, জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারছেন। এইটি হচ্ছে গণতন্ত্রের উপস্থিতি। আপনি দেখেন 30 থেকে 40% ভোটার, আমি 40% ভোট কেন্দ্রে ভোটাররা গিয়েছেন। আমি মনে করি আজকে দেশের এই প্রেক্ষাপটে 40% ভোটাররা ভোট গিয়েছে। আমি মনে করি এটা জনগণ তার উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, বাধা পাইনি। আমি আজকে বিএনপি সহ অন্যান্যরা ভোট কেন্দ্রে যদি আসতো, তাহলে আমি ধরে নিলাম বাংলাদেশের নির্বাচনে 60 থেকে 70% ভোটের বেশি কোনোদিন কাস্ট হয় না, হাইয়েস্ট 70। তাহলে যদি বিএনপি আজকে নির্বাচনে থাকতো বা তার সহযোগীরা নির্বাচনে থাকতো, সেই ক্ষেত্রে আরও কিছু ভোটাররা ভোট কেন্দ্রে যেত প্রতিদ্বন্দ্বিতামূলক, তো সেই ক্ষেত্রে তাহলে আমি মনে করি অধিকাংশ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে আজকে তারা গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রেখেছে। আপনার অনেক ধন্যবাদ পিন্টু ভাই। ভোটার উপস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনের এটাই বক্তব্য সবশেষ। আপনার যখন 4টার সময় ভোট গ্রহণ শেষ হয় তার কিছু পর প্রধান নির্বাচন কমিশন কথা বলেছেন, তো কমিশন 30 থেকে 40-এর হিসাব দিচ্ছে। সর্বোচ্চটাই যদি আমরা নেই, মানে 30 থেকে 40-এর 40টাই যদি নেই, 40% হিসাবটা, তাহলেও একটা কথা যেটা তমির ভাই বলছেন যে 60% মানুষ তাহলে ভোট বর্জন করে বা ভোট কেন্দ্রে যাননি, বর্জন না, ভোট কেন্দ্রে যাননি। কিন্তু সিসি একটা কথা বলেছেন নিশ্চয়ই আজকে, যে ধান কাটার মৌসুম বলে মানুষ এখন ভোট দিতে অনেকেই আসেননি। তো এই ধরনের বক্তব্য বা এখন ভোট দিতে আসেননি কেন, তার জন্য একটা ব্যাখ্যা দিতে গিয়ে এই ধরনের অজুহাত যখন বিভিন্ন সময় দাঁড় করানো হয়, এগুলো নিয়ে মানুষজন অনেক ধরনের কথা বলার সুযোগ পায় কিনা? না, তা তো একটু সুযোগ পায়। এই ধরনের বক্তব্য না দেওয়াই ভালো, তাহলে একটু আগে পরেও তো করতে পারতো। আমি তো জানি ভোট ধান কাটার মৌসুম, আর ভোটটা হয় 6 মাস আগে, আমাদের যে আইনটা 6 মাসের মধ্যে, তাহলে তো উনি ওই মৌসুম হিসাব করে, পরীক্ষা হিসাব করে, নানান কিছু হিসাব করে বৃষ্টি বাদল করতে পারেন। তবে এটা বলা উচিত না এই কারণে, কারণ আগের দিন তো আবার উনি বললেন যে এই জাতীয় নির্বাচন মানে সাধারণ নির্বাচনের চেয়েও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক বা উৎসবমুখর হবে। তাহলে দুইটা কথা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আগের দিন ওইটা বললেন, এখন এটা বললেন কেন? তো এইগুলো আমি মনে করি আমাদের যারা এই দায়িত্বপূর্ণ পদে থাকেন মাঝে মধ্যে এমন সব কথা বলে ফেলেন যেগুলো মানুষ সুযোগটা পায় বলার। তো আর এই নির্বাচনে যে আপনার 40% বেশি ভোট কাস্ট হবে না, এটা তো সরকারও জানে। সরকার জানে বলে তো কামাল ভাই তো বললেন যে 40% উপস্থিতিটাকে পজিটিভলি নিয়েছেন। তো আশা এখানে যেহেতু খুব বেশি করার নাই মানে বিএনপি তো বর্জন করছেই, বিএনপির বর্জন করা ছাড়া বিকল্পও নাই। মানে মাস 3-4 আগে একটি নির্বাচন, সাধারণ নির্বাচন বর্জন করে এখন আপনি আবার এই নির্বাচনে অংশ নিলে মানুষের কাছে আপনি মানে মুখ দেখাবেন কি করে? হ্যাঁ, কৌশলে যেতে পারতো, আমি গেলাম না, বললাম না, তোমরা কেউ ইলেকশন করে করো, আমার কিছু বলার নাই, যেহেতু প্রতীক নাই, সেই কৌশল নিতে পারতো। সেটা তার দলের অভ্যন্তরীণ বিষয়, সেটা তো আমার আপনার কথায় বিএনপি চলবে না। বিএনপি নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী চলবে। বিএনপির এই স্ট্র্যাটেজির ঠিক উল্টা আবার আওয়ামী লীগের স্ট্র্যাটেজি ছিল। আওয়ামী লীগের এই সিচুয়েশন 75 পরে কাটিয়ে আসছে, ওরা ফাইট করে গেছে। 79-এর পার্লামেন্ট ইলেকশন বা এই যে প্রেসিডেন্ট ইলেকশন, 86-এর ইলেকশন, বিশেষ করে 79-এর ইলেকশনে তো গো হারবে ধরে নিয়েই নির্বাচনে গিয়েছে। এটা আওয়ামী লীগের স্ট্র্যাটেজি, মাঠে থাকবে, ফাইট করবে, লড়াই করবে, যতক্ষণ ভয়েস রেস করে থাকা যায়। 10টা মানুষও যদি ভয়েস রেস করতে পারে, সেই চিন্তায় আওয়ামী লীগেরও তখন বিরোধিতা ছিল দলের ভিতরে, এক পক্ষ যেতে চায় আর এক পক্ষ যেতে চায় না, শেষ পর্যন্ত গিয়েছে ওইসব নির্বাচনে। তো বিএনপি সেটারে কৌশল মনে করছে না। বিএনপি মনে করছে যে নির্বাচনে যাওয়া মানে তো হারা,
তো নিশ্চিত হারা জেনে সে যাবে কেন, এটা বিএনপির যুক্তি। আবার এটার কাউন্টার যুক্তিও আসতে পারে, আপনি যদি নিশ্চিত হারেন সেই জায়গাটা তো আপনি পরিবর্তন করবেন, মানে আন্দোলন সংগ্রামী তো আর তো কোনো রাস্তা নাই। পাল্টা প্রশ্ন তো আরেকটাও তো আসতে পারে, আপনাকে নিশ্চিত বিজয়ের নিশ্চয়তা কে দিবে? নিশ্চিত বিজয় বলতে আমার ভোটটা যদি ঠিক মতো হয়, আমি এক ধরনের আশা দেখতে পাই। বিএনপি মনে করে ভোটটা ঠিক মতো হবে না, বিএনপি মনে করে ভোট কেটে নিয়ে যাবে, বিএনপি মনে করে যে আওয়ামী লীগ জোর করে ভোট নেবে, এটা তো বিএনপির মনে করা। এখন যাওয়ার পরে বোঝা যাবে, সেটা তো এখন ওদের যুক্তি 2018-তে গিয়েছে, আওয়ামী লীগেরও যুক্তি 18-তে গিয়েছে, নির্বাচন তো ছেড়ে দিয়েছ সকালবেলা। এই যুক্তি পাল্টা যুক্তি থাকবে। শুনেন, এখনকার যে বাস্তবতা, এই বাস্তবতায় আপনি আগামী নির্বাচনের আগে যদি আওয়ামী লীগকে চেঞ্জ করতে না পারেন, আমি বিএনপির অভিযোগগুলো বা বিএনপির বক্তব্যগুলো আমি মেনে নিলাম। বিএনপির উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হচ্ছে, এগুলো এই দেশের রাজনীতিতে হয়ে আসছে। এই বিএনপি ক্ষমতায় থাকতে হয়েছে, তখন 5 বছর ক্ষমতায় ছিল, ধরেন 10 জন মামলার আসামি হইলে আওয়ামী লীগ 20 বছর ক্ষমতায় থাকলে 20 জন মামলার আসামি হচ্ছে, মানে মাত্রাটা বাড়ছে, এই তো সংখ্যাও বাড়বে। তো এই জায়গায় আপনি সারা জীবন বর্জন করবেন, তা আপনি তো রাজনৈতিক পরিস্থিতিটা চেঞ্জ করার জন্য একটা কৌশল নেবেন। পরিস্থিতিটা চেঞ্জ করা মানে আওয়ামী লীগকে বাধ্য করবেন বা সরকারকে বাধ্য করবেন। আর রাস্তা কি? দুটো রাস্তা, ক্ষমতায় যাওয়ার, নির্বাচনের ভোটের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, আরেকটি রাস্তা সামরিক শাসনের মধ্য দিয়ে। তো আমরা তো ওইটা চাই না। আমরা যদি পরিবেশটা ঠিক করতে চাই, আন্দোলন করে পরিবেশটা ঠিক করব। তো সেই 2029 সালের আগেও যদি আমি পরিস্থিতি ঠিক করতে না পারি, তাহলে তা আবার বর্জন করলাম। সো এটা বিএনপিকে ভাবতে হবে কি করে জায়গাটায় যাবে। তো আমি মনে করি এরপরেও সরকারের কিছু দায়িত্ব থাকে যে পরিবেশটা আরও উন্নত করার। এই 40% ভোট না হয়ে এটা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে ডাবল ভোটও পড়ে, 70-80 তো থাকে। তো নির্বাচনের যে একটা উৎসব, বাংলাদেশের মানুষ যে উৎসব হিসাবে ভোটটা দেখে, সেই উৎসবটা হারিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। তৈমুর ভাই, আপনি মনে করছিলেন যেহেতু 60% মানুষ ভোট কেন্দ্রে যাননি, তার মানে ভোটাররা প্রত্যাখ্যান করেছে, বা আপনি বলছেন যে ভোটটা অংশগ্রহণমূলক হয়নি। তো এখন অনেকগুলো হিসেব তো ধরুন, আমাদের কামাল ভাই বলছিলেন যদি বিএনপি কিংবা বিএনপির অন্য যারা রাজনৈতিক দলগুলো আছেন, বিএনপি মানে তারা যেতেন, তাহলে হয়তো ভোটাররা আরেকটু উৎসাহ পেতেন। এটিও আমলে নিয়ে আমি বলছি ব্যাপারটি। অনেক উপজেলায় বিএনপির নেতারাও প্রার্থী হয়েছেন, যারা প্রার্থী হওয়ার কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। কিন্তু ভোট ব্যাংক কিংবা ভোট কেন্দ্রে মানুষকে উপস্থিত করা, তারা তো বিএনপিকে সমর্থন করেন এরকম লোকদেরকে ভরসা করেই তো গিয়েছিলেন ভোটে। তার মানে কি ব্যাপারটা এটি দাঁড়ালো যে এই সব প্রার্থীরা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেননি? বিষয়টা হলো বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচন, এটা সম্পূর্ণ হলো টাকার নির্ভর। যেমন ধরেন, এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কেন? কেন মানুষ স্বাধীনতা প্রয়োজন মনে করল? তখন স্লোগানটা ছিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এবং 1971 সনে 3রা মার্চ বঙ্গবন্ধু ওই সময়ের এমপি এবং এমএনএ, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্যদের একটা শপথ পাঠ করাইছিলেন। সেখানে তার বক্তব্যের মধ্যে তিনি বলছিলেন যে এই দেশের বড় লোককে আর বড় লোক হইতে দেওয়া যাবে না, গরিব না খেয়ে মরবে না। তো এটাই যদি আমরা স্বাধীনতা চেতনা ধরি, এবং এইটাই মূল সম্পদের সুষম বন্টনটাই ছিল তখন ওই যে চেতনার কথা। এখন কিন্তু এই সরকার আমলে হইতেছে এটার উল্টা। এই সরকার আমলে শত শত বেনজির সৃষ্টি হয়েছে, শত শত ওসি প্রদীপ সৃষ্টি হয়েছে, এবং এই পার্লামেন্টেরও সেদিনকে পত্রিকায় দেখলাম 67% মেম্বার হলো ওই পুঁজিপতি, শিল্পপতি, ব্যাংক লুটেরা, যাদের সাহেবপাড়ায়, বেগমপাড়ায় বাড়ি আছে, এই উচ্চ পর্যায়ের লোক। অতএব যে যেই উদ্দেশ্য এই দেশটা স্বাধীন হয়েছিল, সেই জায়গাটার মধ্যে এখন নাই। এখন আমি তো মনে করছিলাম যে কামাল ভাই একটা রাজপথের লোক, তিনি এই কথাটা জবাব দেবেন যে যেখানে এমপি ইলেকশনের নমিনেশন ফি হলো 20,000 টাকা, সেখানে উপজেলার হয়ে যায় 1 লক্ষ টাকা। এর অর্থটা কি? এর অর্থটা কি হইলো, আর অন্যান্য সব কিছু দেখেন, এখন সাধারণ মানুষ মনে করে যার টাকা আছে সেই নির্বাচিত হবে, এবং সেইভাবেই প্রশাসনিক ব্যবস্থা, সব ব্যবস্থা ওইভাবেই গড়ে উঠছে। সাধারণ মানুষের পক্ষে আবার এখন নির্বাচন করাটা সম্ভব না। আপনি দেখেন যে, আপনি তো বললেন যে আওয়ামী লীগের একজন
প্রার্থী সভাপতি তিনি বয়কট করছেন। নিশ্চয়ই তিনি সেইভাবে নিজেকে ওই পুঁজিপতিদের সাথে তিনি তাল মিলিয়ে চলতে পারেননি। বাংলাদেশের টোটাল সম্পদটা 90% ভার্সেস 10% লোকের কাছে পুরা গোটা দেশ এবং জাতি বুঝতে আপনার কথাটা যে মানে টাকাওয়ালারা প্রভাব বিস্তার করছে, কিন্তু সরকার এই যে পলিটিক্যাল পার্টিগুলি দেখেন, তাদের পলিটিক্যাল পার্টিগুলো টাকাওয়ালার কাছে জিম্বি। অল পলিটিক্যাল পার্টি আপনি নমিনেশন দেওয়ার আগে বিবেচনা করেন লোক টাকা আছে। বুঝলাম আমি, এইটা দিয়ে আপনি প্রশাসনকে যাচ্ছেন না কেন? এই জন্যই যায় না, এই জন্যই যায় না, কাঙ্ক্ষিত প্রার্থী পায় না, এই জন্যই যায় না। বুঝতে পেরেছি। এবং ওইভাবে কাঙ্ক্ষিত প্রার্থী ওইভাবে ভোটটা ক্যারি করতে পারে না। নির্বাচনী যে মাঠটাকে উঠায় নেওয়া, পরিচালনা করা, সেটা সেই পর্যন্ত সে আগাইতে পারে না। এখানে গুন্ডা কিনতে হয়, প্রশাসন কিনতে হয়, সব কিছুই তো কিনতে হয়ে যায়। যে কথাটা কইছে কথাটা ঠিক না। আমি একটা গত 27 জনের নির্বাচনে একটা নির্বাচন এলাকার উদাহরণ দেয়। যশোরের কেশবপুর, আমাদের নৌকের প্রার্থী যিনি ছিলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক, আর্থিকভাবেও সে সচ্ছল, কিন্তু সে হেরেছেন। নাকি সবচেয়ে ইয়াং ছিলেন না, 26-27 বছরে ছাত্রলীগ থেকে সবেমাত্র বিদায় নিয়েছেন, তার কোনো অর্থ নাই। অর্থাৎ তৈমুর ভাই যেটা বলেছেন, এটা তো ধরেন না 300-র মধ্যে আমি না, এরকম অনেক সিট আছে, আমি আপনার উদাহরণ অনেক আছে। জনগণের কাছে যদি তার আস্থা থাকে, ভিত্তি থাকে, তাহলে হ্যাঁ টাকা ফ্যাক্টর নির্বাচনের জন্য, কিন্তু জনগণের ভিত্তির দরকার হয়। টাকা দিয়ে কিন্তু ঢাকার শহরে অনেকেই যে টাকা খরচ করছে সেই টাকার গুণ করলেও অত ভোট পায়নি। এরকম আমি নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন। আমার কথা কি, আমার কথা যে জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আর যেটা বললেন তৈমুর ভাই যে ওই সাহেব পাড়া বিপরীত কারা, কোন আমলের থেকে আছে দুর্নীতি, কোন আমলে, সেই আমলে দুর্নীতি হয় না, আমি অস্বীকার করি না। কিন্তু তৈমুর ভাই যে দলটা করতে পারে নাই তার সততার কারণে, সেই দলের এখন যিনি পরিচালনা করছেন তিনি থাকেন, তিনি কোথায় টাকা পান, কে টাকা দেয়? 2018 নির্বাচন করে তৈমুর ভাই নমিনেশন পায়নি, কে পাইছে? কত টাকার বিনিময়ে নমিনেশন পাইছে? তৈমুর ভাইয়ের মতো একটা তেগি করবি বিএনপির নমিনেশন পায়নি। 7 দিন পর্যন্ত ওই নির্বাচন এলাকার সিদ্ধান্ত হয় নেই। বিএনপির ভোটাররা দ্বিধা বিভক্ত, বিএনপির কর্মীরাই দ্বিধা বিভক্ত। তাহলে কর্মীরা যদি মাঠে না থাকে সেই দলের নির্বাচন কি করবে? তা বিএনপির সেই 18 নির্বাচন তো বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির যিনি মূল নেতা তারেক জিয়া, তিনি মনোনয়ন বাণিজ্য করেছেন, নির্বাচন বাণিজ্য করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তো নির্বাচন করেন নেই। যার ফলে তৈমুর ভাই খনদের মতো লোকদের মনোনয়ন কাদের টাকা দিছে তৈমুর ভাই আমার চাইতে ভালো জানে, কিসের বিনিময়ে নমিনেশন দিছে তৈমুর ভাই আমার চাইতে ভালো জানে। আমার কথা হচ্ছে, হ্যাঁ বাংলাদেশে উনি যেটা বললেন 3রা মার্চ না 3রা জানুয়ারি বঙ্গবন্ধু 1971 সালে 3রা জানুয়ারি শপথ নিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার, মানে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছেন সেটা পারেন নাই, কিন্তু তাকে হত্যা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর তনয় কিন্তু সেই গরিব মানুষকে থাকার জায়গা করে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, তাদের অন্ন দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটা বঙ্গবন্ধুর তনয়। তৈমুর ভাইরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা শুধু কি ভোট প্রক্রিয়া? আমি 1 মিনিটে শেষ করি। মুক্তিযুদ্ধের চেতনা খালি একটি নির্বাচন হলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে? মুক্তিযুদ্ধের চেতনার মূল লক্ষ্য হচ্ছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধে যার ভিত্তির উপর মুক্তিযুদ্ধ হয়েছে সেই ঐতিহাসিক 7ই মার্চ যারা স্বীকার করে না, 17 এপ্রিল যে সরকারের অধীনে তৈমুর ভাইরা যুদ্ধ করেছেন, তৈমুর ভাইয়ের একসময় নেতা জিয়াউর রহমান যে সরকারের অধীনে যুদ্ধ করেছেন, সেই 17 এপ্রিল আপনি বিশ্বাস করেন না, আপনি পালন করেন না, তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশকে আপনি ধারণ করেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শুধু যারা ভোট ব্যবস্থার কথা বলে আমি মনে করি তারা পাকিস্তানের। জি, আপনাকে অনেক ধন্যবাদ।
পিন্টু ভাই, এখানে একটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরুন এই যে তৈমুর যে কথাটা বলছিলেন যে ব্যবসায়ীরা বা পুঁজিপতিরা সংসদে এবার বেশি আছেন, তো এটি হচ্ছে পর্যায়ক্রমে এক একটা সংসদ নির্বাচন যায় আর আমরা বলি যে ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে বা রাজনীতিবিদের সংখ্যা কমেছে ইত্যাদি, কিন্তু হ্যাঁ এটা কিছুটা তো আছেই, কিন্তু এটার মধ্যে আরেকটা শুভঙ্করের ফাঁকির মতো বিষয় আছে। বিষয়টা কিরকম? এখন ধরুন তৈমুর ভাই তো রাজনীতিবিদ, তৈমুর ভাই যে রাজনীতি করছেন গত কয়েক দশক ধরে সেটি তো সবার জানা, কিন্তু পেশা লেখার সময় তৈমুর ভাই হয়তো লিখছেন যে আইনজীবী, আরেকজন পোরখাওয়া রাজনীতিবিদ, কিন্তু একটা পেশা লেখার সময় তিনি হয়তো লিখছেন ব্যবসায়ী। প্রশ্নটা এটা হ্যাঁ। ফাঁকি আছে, এটা যে হ্যাঁ। ফাঁকি নাই তা না। হুম। তো হ্যাঁ, এটা আপনার সবচেয়ে বড় উদাহরণ আমাদের টেলিভিশনগুলো হুম। বা সিভিল সোসাইটি গত আমলে দেখবেন। টিপু মুন্সি ছিলেন বাণিজ্য মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সবাই বলছি না যে ব্যবসায়ী। ব্যবসায়ীর হাতে টিপু মুন্সির বাণিজ্য হ্যাঁ। মন্ত্রণালয় দেওয়া হয়েছে। টিপু মুন্সির হিস্ট্রিটাও যদি দেখেন, উনি 66-এ রাজনীতিতে ঢুকছেন। রাইট। তেজগাঁ কলেজে তেজগাঁ ছাত্রলীগ করতেন, তিতুমির কলেজে মুক্তিযুদ্ধের সময় ছিলেন, 24 বছর গুলশান থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট। রংপুরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হুম। তো উনি বিজেএমইতে আসছেন 82-83 সালের দিকে, হ্যাঁ, বা 98-99 সালের দিকে ওদের প্রেসিডেন্ট। উনি তার মানে আমরা কিন্তু ভুলে যাই ওনার এই প্রায় 60 বছরের রাজনীতিটা, রাইট। ব্যবসাটা আনি। হুম। আবার ঠিক একইভাবে ধরেন যদি আমাদের নূর ভাইরে যদি আমরা বলি, অভিনেতা হিসাবে উনি আসছেন, হুম। উনি বাংলাদেশের বড় ব্যবসায়ী হলো আপনার এই যে মিডিয়া কি বলে বিজ্ঞাপনের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। হুম। ওনাকে কি বলবো? হুম। ওনাকে বলবো অভিনেতা। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইকে বলবো নাট্যজন। হুম। উনিও তো ব্যবসায়ী, তাই না? তো কোনটাকে আপনি হাইলাইট করবেন? রাইট। প্রায় আমাদের এখানে যে সমস্যাটা হয়, আমরা ব্যবসায়ীরা দখল করছে জায়গাটা, হুম। কখন আমরা বলি এই জায়গাটা, এটা হয়তো একটু আপনি যেটা বলছেন ফাঁকি আছে। যদি গড় করি 67%, এর মধ্যে এই যিনি সরাসরি রাজনীতি করে তো আমাদের সে পেটে ভাতে চলবে না, হুম। তার তো কিছু না একটা কিছু করতে হবে। করতে হবে। সেই জায়গায় ঠিকাদারি করে লিখে ব্যবসা, হুম। একটা না একটা কিছু করতে হয়। করতে তো হচ্ছে। আগে করতো, এই দেশে শিক্ষিতর হার কম ছিল, এই তৈমুর ভাইদের প্রফেশন থেকে সবচেয়ে বেশি আসতো আইনজীবী থেকে, রাজনীতিতে। এখন আইন এই পেশা জায়গাটা কমে গেছে। হুম। তো সমস্যাটা হয় যখন রাজনৈতিক প্রসেসের মধ্যে নাই, হঠাৎ করে এসে আপনি নমিনেশন নিলেন। রাইট। এই নমিনেশনে ধরেন কোনোদিন রাজনীতি করেন নাই, আপনি হয়তো কোনো ব্যবসায়ী সংগঠনের নেতা হয়ে গেলেন, তাকে নমিনেশন দিয়ে দিলেন। হুম। কোনোদিন রাজনীতি করেন নাই, একদিন মিছিল করেন নাই, রাজনীতির পর্যন্ত শিক্ষা নাই, আপনি হয়তো সেলিব্রিটি গোটায় সংসদে চলে গেলেন। হুম। এইভাবে ব্যবসায়ীদেরকে যখন নমিনেশনটা দেওয়া হয় তখনই প্রশ্নটা ওঠে। এখানে 60% না 70%-র চেয়ে প্রশ্নটা আসা উচিত, যাকেই নমিনেশন দিবেন একটা রাজনৈতিক প্রসেসের মধ্যে আসতে হবে। তো উনি ব্যবসা করবেন না, আর উনি ব্যবসা করে যদি বৈধভাবে আয় করেন, আর যদি বৈধভাবে আয় না করেন, তাহলে আপনার সরকারকে বলতে হবে তাহলে দুদক রাখছো কেন? তাহলে আপনার এই যে সিআইডি বা বাংলাদেশ ব্যাংকের এই যে বিএফআইসি এগুলি কেন রাখছো? তো সেগুলি তখন চোখ বন্ধ থাকে কেন? এই জায়গাটা আমি মনে করি যেই দলই থাকুক, এটা তো আওয়ামী লীগের বিষয় না। আওয়ামী লীগের সময় হয়তো 60% হয়েছে, বিএনপির সময় ছিল, সব সময় ছিল। এটা শুরু হয়েছে আসলে জিয়াউর রহমানের সময় থেকে, এর সাথে এটাকে প্রাতিষ্ঠানিক করে ফেলেছে। আর 91-এর পরে তো আমলারা ঢোকা শুরু করেছে। এই জায়গাটা আমি বলছি যে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনীতিটা নিজেদের কন্ট্রোলে রাখার জন্য যে হুট করে আপনাকে নমিনেশন দিয়ে দেয়, রাজনৈতিক প্রসেসের মধ্যে নাই। আমি একটা বড় ব্যবসায়ী হয়েছি বলে আপনি আমাকে পার্লামেন্টে নিয়ে গেলেন, তখন আমি কি করি, টাকা দিয়ে আরো কয়েকজনকে সহায়তা করে দেখা যায় আমি পলিসি কিনারও চেষ্টা করি। সেই জায়গাটা বন্ধ করতে আমার মনে রাজনৈতিক দলগুলোরই ভূমিকা রাখতে হবে। 30 সেকেন্ড যদি কিছু বলতে চান, শেষ কোনো মন্তব্য আপনার, 30 সেকেন্ড সময় আছে। আমার 30 সেকেন্ডে তো কথা শেষ করা যায় না, তবে আমি বলতে চাই যে এখন বাংলাদেশের প্রধান সমস্যা হলো একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। সেটার জন্য অনেক কিছু পরিবর্তন হওয়া দরকার, মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার, জনগণেরও আরও সচেতন হওয়া দরকার, এবং সরকারেরও যে কথা, আমি তো এটা কি বলবো, যে সরকার আসে সে ওই যে বাজার কমিটি থেকে শুরু করে মসজিদ কমিটির শুরু করে সব কিছু তার দখলে রাখতে চায়। এই দখলমুক্ত দেখেন, হবে। আওয়ামী লীগ সবসময় চায় যে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, এবং বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন যে মানুষের আস্থা ভালোবাসা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না। আর এই কারণেই বঙ্গবন্ধু তনয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের আস্থা ভালোবাসা অর্জন করার জন্য আজকে জবাবদিহিতায় বিশ্বাস করেন, জনগণের কল্যাণে কাজ করছেন। আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। জি কামাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ। শেষ করছি আজকে সম্পাদকে, আগামীকাল আবার দেখা হবে। দর্শক দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।